ইতিহাস বলছে রেডিও থেকে প্রচারিত সংবাদের রবীন্দ্রনাথ ছিলেন নিয়মিত শ্রোতা। মংপুতে থাকার সময় বিজন বসুর সংবাদ পাঠ তার খুব ভালো লাগতো। একদিন মংপুতে গল্প করতে করতে রবীন্দ্রনাথ মৈত্রেয়ী দেবীকে বলেছিলেন যে রেডিওটা চালানো হোক, একটু শোনা যাক কটা জাহাজ ডুবলো। যে লোকটা বাংলায় বলে বলে কিন্তু বেশ বেশ ভালো অনুবাদ। অন্য একদিনের কথা, সেদিন 25শে বৈশাখ। মৈত্রেয়ী দেবীর স্বামী এসে রবীন্দ্রনাথকে বললেন এখন 25শে বৈশাখের জন্য রেডিওতে স্পেশাল প্রোগ্রাম দেবে। তারপরেই কবির চেয়ারটা রেডিওর খুব কাছে নিয়ে যাওয়া হলো। তখন কলকাতা বেতার থেকে একটি প্রবন্ধ পড়ে শোনানো হচ্ছিল। কথিকাটি শুনে রবীন্দ্রনাথের মন্তব্য, আজকাল বাংলা ভাষার বেশ উন্নতি হয়েছে, অনেকেই মোটামুটি লেখে ভালো, তবে এর অর্ধেকের ওপরই তো আমার কোটেশন রবি ঠাকুরের লেখা বললেও চলে। 1936 সালের মার্চ মাসে রবীন্দ্রনাথ যখন দিল্লিতে বিশ্বভারতীর প্রয়োজনে অর্থ সংগ্রহের জন্য গিয়েছিলেন, তখন বেতার কর্তৃপক্ষের আগ্রহাশ্চর্যে দিল্লি কেন্দ্র থেকে কয়েকটা কবিতা আবৃত্তি করেছিলেন। সেই প্রথম এদেশে বেতার যন্ত্রের মধ্যে দিয়ে প্রচারিত হলো রবীন্দ্রনাথের কণ্ঠস্বর। 1937-এর প্রথম দিকে নৃপেন মজুমদার, নাট্যাচার্য শিশির কুমার ভাদুড়ির সঙ্গে রবীন্দ্রনাথের কাছে গিয়ে বেতার প্রচারের প্রসঙ্গটি তুলেছিলেন। তো অনেক চেষ্টা করার পর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র উত্তরায়ণে কবির সঙ্গে সাক্ষাতের জন্য গেলেন। তার সঙ্গে ছিলেন ক্ষিতিমোহন সেন। কবি তার স্বভাব স্নিগ্ধ মিষ্টি স্বরে বলে উঠছেন, দেখো তোমাদের এই রেডিও যন্ত্রটি ভবিষ্যতে অনেক উৎপাত বাঁধাবে বুঝতে পারছি, ওর মধ্যে আর আমাকে টানাটানি কেন? আমার শরীর অপুটু, তাছাড়া বাইরে যাচ্ছি, অনেক লেখার কাজ আছে, তাই এখন তো সময় হবে না। মানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র যেটা বলছেন যে আমি তাড়াতাড়ি বলে উঠলাম, আগে আপনার সময় যখন হবে তখনই না হয় আপনাকে নিয়ে যাব। শেষমেশ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র সেই যাত্রায় ফিরে এলেন। 1938 সালের ফেব্রুয়ারি মাসের শেষে কলকাতা কেন্দ্রের তৎকালীন কেন্দ্র অধিকর্তা টেপলটন দীর্ঘ ছুটি নিয়ে স্বদেশে চলে গেলেন। তার জায়গায় অস্থায়ী স্টেশন ডিরেক্টর হিসেবে এসে যোগ দিলেন অশোক কুমার সেন। 1939 সালের কথা, আর 2 বছর পরেই হবে রবীন্দ্রনাথের প্রয়াণ। তো এই সময় যখন কলকাতা বেতারের স্টেশন ডাইরেক্টর অশোক সেন, উনি এবং তখনকার যিনি স্টেশন ইঞ্জিনিয়ার পিকে দেব, এরা একটা মনস্থির করেছিলেন রবীন্দ্রনাথকে কলকাতা বেতারের 1 নম্বর গার্ডস্টিন প্লেসের অফিসটায় নিয়ে আসবেন। অনেক চেষ্টা করেছেন, তারা কিছুতেই হচ্ছে না। তো একদিন অশোক সেনকে রবীন্দ্রনাথ বললেন যে দেখো অশোক, আমার চোখটা খুব সমস্যা করছে, তো কি করা যায়? অশোক সেন কথাটি লুফে নিয়ে বললেন, ঠিক আছে, আমার বাবার বন্ধু কলকাতার নামকরা চোখের ডাক্তার, আমি আপনাকে ওনার কাছে নিয়ে যাব। অশোক সেন একদিন জোড়াসাঁকো থেকে রবীন্দ্রনাথকে নিয়ে ওই বাবার বন্ধু যিনি চোখের ডাক্তার ওর কাছে গেলেন। এর মধ্যে উনি গার্ডস্টিন প্লেসের সমস্ত কর্মীকে বলে রেখেছিলেন আমি আজকে কবিকে গার্ডস্টিন প্লেসে নিয়ে আসবো। সেটা কিন্তু রবীন্দ্রনাথকে বলেননি। যাই হোক, চোখ তো দেখানো হলো, সব ঠিকঠাক। এবারে গাড়িতে উঠে রবীন্দ্রনাথ বললেন চলো তাহলে ফিরে যাই জোড়াসাঁকোয়। অশোক সেন বললেন হ্যাঁ, আমরা তো জোড়াসাঁকোয় ফিরে যাব, তার আগে একটা জায়গা হয়ে যাব। তো জায়গাটা কোথায় সেটা আর বললেন না, সোজা গাড়িটা নিয়ে 1 নম্বর গার্ডস্টিন প্লেস। গার্ডস্টিন প্লেসের বাড়ির সামনে বড় একটা সিমেন্টের চত্বর ছিল, সেইটায় সবুজ সিমেন্ট দিয়ে অখণ্ড ভারতের একটা ম্যাপ ছিল। রবীন্দ্রনাথকে নিয়ে অশোক সেন ঢুকলেন এবং কলকাতা বেতার তথা দিল্লি বেতারের খুব গণ্যমান্য অফিসাররা সেই সময় উপস্থিত, কর্মীরা তো ছিলেনই। ম্যাপটাকে কাটিয়ে একদম ম্যাপের উপর দিকে গিয়ে ম্যাপকে প্রণাম করে বললেন ও আমার দেশের মাটি। বুঝিয়ে দিলেন দেশ তো মা, দেশমাতৃকা, এবং তখন পরাধীন ভারত। আমাদের দুর্ভাগ্য এর পরের কাহিনী আমরা আর পাচ্ছি না। অশোক সেন যিনি এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী কিংবা পিকে দেব, এরা কেউই তারপরে গার্ডস্টিন প্লেসে কি হয়েছিল সেই ব্যাপারটা আর লেখেননি। কিছুটা বেতার জগতে একসময় বেরিয়েছিল, আর কলকাতা স্টেটসম্যান পত্রিকায় একবার বেরিয়েছিল অশোক সেনের নিজের লেখা, তাই তো এই ঘটনাগুলো আমরা পাচ্ছি।